প্রিয় ছাত্রছাত্রীবৃন্দ, আলোকধারা ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে তোমাদের স্বাগত। আজকে আমরা ক্লাস 9-এর প্রশ্ন উত্তর করব। এই তৃতীয় পর্যায়ক্রমিক মূল্যায়ন থেকে আমরা যদি সমস্ত উত্তরগুলো প্রশ্নবিচিত্রা থেকে করতে পারি, তাহলে স্কুলে কমন কোশ্চেন আমরা পেতে পারি। স্কুলের 90 নম্বরের পরীক্ষায় প্রায় 75 বা 80 নম্বর আমরা এখান থেকে তুলতে পারবো। কেন প্রতিটা স্কুলে প্রশ্নগুলো কেবলমাত্র এই প্রশ্নবিচিত্রা থেকেই কমন আসে। যদি আমরা এটা করতে পারি, তাহলে আমাদের কোনো সংশয় আর থাকবে না। আমরা অনায়াসে 70, 75 বা 80 আমরা তুলে নিতে পারি। এটা কিন্তু আমাদের মনের মধ্যে একটা জোর থাকবে। তাই আমরা এই প্রথম প্রশ্নবিচিত্রার প্রথম যে স্কুলটা আছে, এই স্কুলটায় আমরা সমস্ত প্রশ্নগুলো সম্পূর্ণ সমাধান করব। যদি কারোর যে বড় প্রশ্নের উত্তরের প্রয়োজন হয়, তাহলে আমাদের এই আলোকধারা ইউটিউব চ্যানেলকে সাবস্ক্রাইব করতে হবে এবং কমেন্ট করে জানাতে হবে। জানালে আমরা তার যে বড় প্রশ্নগুলো রয়েছে, যেমন এই বড় প্রশ্নগুলো এবং রয়েছে যেগুলো কেবলমাত্র 2 নম্বর, 4 নম্বর এবং 8 নম্বরের যে কোশ্চেনগুলো রয়েছে, সেগুলো আমরা অ্যান্সার রেডি করে তোমাদেরকে পাঠানোর চেষ্টা করব এবং ওতপ্রোতভাবে সাজেশন প্রশ্ন দেওয়া হবে, যা পরীক্ষার গ্রহণযোগ্য। সঠিক উত্তরটি বেছে নিয়ে লেখো আলিপুরদুয়ার এমসি স্কুল। সঠিক উত্তরটি বেছে নিয়ে লেখো ওয়েলথ অফ নেশন গ্রন্থের রচয়িতা কে? উত্তর হবে অ্যাডাম স্মিথ। এটাই সঠিক উত্তর। ফ্রান্সে ভূমিকরকে বলা হতো, অর্থাৎ টাইট মানে ধর্মকর, কি সেই জন্য ভূমিকরটা উত্তর আসবে টেইলি মানে ভূমিকর। ষোড়শ লুই ফ্রান্সের সিংহাসনে বসেন, অর্থাৎ কত সালে ফ্রান্সের সিংহাসনে বসেছিলেন ষোড়শ লুই? আমরা উত্তরটা করব 1789 খ্রিস্টাব্দে ষোড়শ লুই ফ্রান্সের সিংহাসনে বসেন। সন্ত্রাস বিপ্লবকে পঙ্গু করে দেয়, এটি কে বলেছেন? অর্থাৎ আমরা দেখব যে সন্ত্রাসের রাজত্ব কে চালু করেছিলেন, অর্থাৎ সন্ত্রাস রাজত্ব চালু করেছিলেন রোবসপিয়ার। সেই জন্য রোবসপিয়ারের উক্তি ছিল কেবলমাত্র সন্ত্রাস বিপ্লবকে পঙ্গু করে দেয়। এই উক্তিটি করেছিলেন রোবসপিয়ার। সঠিক উত্তর হবে রোবসপিয়ার। ফ্রান্সে ডাইরেক্টরি শাসনের অবসান ঘটে, অর্থাৎ কত সালে ডাইরেক্টরি শাসনের অবসান ঘটেছিল? 1799 খ্রিস্টাব্দে ডাইরেক্টরি শাসনের অবসান ঘটে এবং কনসুলেট শাসন তখন ওই একই সময়ে তখন চালু হয়েছিল কনসুলেট শাসন। নেপোলিয়ন ফ্রান্সকে বিভক্ত করেছিলেন, অর্থাৎ নেপোলিয়ন ফ্রান্সকে কেবলমাত্র 83টি প্রদেশে কেবলমাত্র বিভক্ত করেছিলেন। টিলসিটের সন্ধি স্বাক্ষরিত হয়েছিল। আমরা জানি টিলসিটের সন্ধি, এই সন্ধি কেবলমাত্র ফ্রান্স ও রাশিয়ার মধ্যে টিলসিটের সন্ধি স্বাক্ষরিত হয়। বোরোডিনের যুদ্ধে নেপোলিয়ন পরাজিত হয়েছিলেন, অর্থাৎ বোরোডিনের যুদ্ধে নেপোলিয়ন কার কাছে পরাজিত হয়েছিলেন? অর্থাৎ রাশিয়ার কাছে নেপোলিয়ন পরাজিত হয়েছিলেন। বিগ ফোর অন্যতম সদস্য ছিলেন, অর্থাৎ বিগ ফোরটা বেশি পড়ে। বিগ ফোর হচ্ছে 4টি শক্তি: অস্ট্রিয়া, রাশিয়া, প্রাশিয়া, ইংল্যান্ড। এই 4টি রাষ্ট্রের যারা নেতৃত্ব দিয়েছিলেন, তাদের মধ্যে এখানে বলেছে বিগ ফোরের অন্যতম সদস্য ছিলেন। উত্তরটা হবে তৃতীয় ফ্রেডারিক উইলিয়াম বিগ ফোরের অন্যতম সদস্য ছিলেন। ভিয়েনা সম্মেলনে রাশিয়ার প্রতিনিধি ছিলেন, অর্থাৎ ভিয়েনা সম্মেলন যখন অনুষ্ঠিত হয়েছিল, যে 1815 খ্রিস্টাব্দে ভিয়েনা সম্মেলন, অস্ট্রিয়ার রাজধানী ভিয়েতনামে, সেই ভিয়েনা সম্মেলন সময় রাশিয়ার তখন প্রতিনিধি ছিলেন প্রথম আলেকজান্ডার, তার প্রতিনিধি ছিলেন। জার্মানির রাজ্য সমবায়ের সভাপতি ছিলেন, অর্থাৎ জার্মানি যখন রাজ্য সমবায় গঠন করা হয়েছিল, সেই সময় কোথা থেকে রাজ্য সভাপতি নিযুক্ত করা হয়েছিল? উত্তরটা হবে অস্ট্রিয়া থেকে তার রাজ্য সভাপতি নিযুক্ত করা হয়। দ্য অর্গানাইজেশন অফ লেবার্স গ্রন্থটি রচনা করেন কে? অর্গানাইজেশন অফ লেবার গ্রন্থটি রচনা করেছিলেন লেনিন, অর্থাৎ যিনি এনইপি নতুন ইকোনমিক পলিসি যিনি গঠন করেছিলেন, সেই লেনিন, তিনি কেবলমাত্র অর্গানাইজেশন অফ লেবার গ্রন্থটি রচনা করেন।
জেমস ওয়াট বাষ্পীয় ইঞ্জিন আবিষ্কার করেন। জেমস ওয়াট নামে বাষ্পীয় ইঞ্জিন আবিষ্কার করেছিলেন কেবল কত সালে? 1769 খ্রিস্টাব্দে এটি আবিষ্কার করা হয়েছিল। ফরাসি সমাজতন্ত্রের জনক কাকে বলা হয়? ফরাসি সমাজতন্ত্রবাদের জনক বলা হয় সেন্ট সাইমনকে, বা সেন্ট সাইমন বা সাঁ সিমোকে বলা হয় ফরাসি সমাজতন্ত্রবাদের জনক। রুশ বিপ্লবে 1917 সময় রাশিয়ার জার কে ছিলেন? যখন রুশ বিপ্লব শুরু হয়েছিল তখন রাশিয়ার জার ছিলেন অর্থাৎ প্রথম নিকোলাস ছিল তার রাশিয়ার জার। স্পেনের একনায়কতন্ত্রের প্রতিষ্ঠাতা কে? অর্থাৎ স্পেনে কেবলমাত্র গৃহযুদ্ধ সংগঠিত হয়, সেই জন্য একে একতরফামূলক যুদ্ধ বলা হয়। সেই জন্য এই যুদ্ধে স্পেনের কেবলমাত্র তখন শাসক ছিলেন জেনারেল ফ্রাঙ্কো তখন ছিলেন। ফাল্টন বক্তৃতা দিয়েছিলেন, অর্থাৎ কোথা থেকে তিনি বক্তৃতায় দিয়েছিলেন? অর্থাৎ চার্চিল থেকে তিনি এই বক্তৃতা দিয়েছিলেন। জাতিসংঘের অস্থায়ী সদস্য রাষ্ট্রের সংখ্যা কত? জাতিসংঘের সদস্য রাষ্ট্রের সংখ্যা মূলত 6টি সংখ্যা থাকবে জাতিসংঘের অস্থায়ী সদস্য সংখ্যা। জাতিপুঞ্জের নিরাপত্তা পরিষদের অন্যতম স্থায়ী সদস্য রাষ্ট্র হল, অর্থাৎ কোন রাষ্ট্র স্থায়ী নিরাপত্তা পরিষদের জন্য স্থায়ী করা হয়েছিল? অর্থাৎ চীনকে। কেন? অর্থাৎ চীনকে তখন তরমুজের মতো ভাগ করে নেওয়া হয়েছিল। ফলে জাতিপুঞ্জ যখন গঠিত হয় তখন স্থায়ী সদস্যপদ তখন তাকে নিযুক্ত করা হয় এই চীনকে। রাষ্ট্রসংঘের সদর দপ্তর কোথায় অবস্থিত ছিল? অর্থাৎ রাষ্ট্রসংঘের সদর দপ্তর রয়েছে নিউ ইয়র্ক শহরে সদর দপ্তর অবস্থিত। পরে আমরা বিভাগ খ, প্রতিটি উপবিভাগ থেকে অন্তত 2টি করে প্রশ্ন নিয়ে মোট 16টি প্রশ্নের উত্তর দাও। উপবিভাগ এ রয়েছে, একটি বাক্যে উত্তর দিতে হবে, যেমন কবে ষোড়শ লুই প্রাণদণ্ড হয়েছিল? তাহলে 1915 খ্রিস্টাব্দে ষোড়শ লুইয়ের প্রাণদণ্ড হয়। নেকার কে ছিলেন? অর্থাৎ এই যে ষোড়শ লুই রয়েছে, ষোড়শ লুইয়ের সময় তার অর্থমন্ত্রী ছিলেন নেকার। অর্থাৎ নেকার কে ছিলেন? ষোড়শ লুইয়ের অর্থমন্ত্রী। ষোড়শ লুইয়ের অর্থমন্ত্রী। কোন সন্ধির দ্বারায় প্রথম বিশ্বযুদ্ধের অবসান ঘটে? ভার্সাই সন্ধি। এবার রয়েছে ডুমা। ডুমা কি? ডুমা হচ্ছে রাশিয়ার আইনসভাকে বলা হয় ডুমা। আইনসভাকে বলা হয় ডুমা। কার নেতৃত্বে ভাইমার প্রজাতন্ত্র প্রতিষ্ঠিত হয়েছিল? অর্থাৎ ফ্রেডারিক হিবার্টের নেতৃত্বে ভাইমার প্রজাতন্ত্র প্রতিষ্ঠিত হয়। ফ্রেডারিক হিবার্ট। এবারে উপবিভাগ বি, সত্য অথবা মিথ্যা নির্বাচন করো। সত্য অথবা মিথ্যা নির্বাচন করতে বলেছে। কার্বোনারি দল ছিল জার্মানির একটি গুপ্ত সমিতি। এর উত্তরটা কিন্তু ভুল। কেন? এটি জার্মানি নয়, এখানে যদি ইটালি হতো, এই কার্বোনারি ছিল ইটালির একটি গুপ্ত সমিতি, তাহলে এখানে উত্তরটা সঠিক আসতো। যেহেতু জার্মানি আছে সেই জন্য ইটালির গুপ্ত সমিতি কিন্তু জার্মানির গুপ্ত সমিতি কিন্তু কার্বোনারি নয়, সেই জন্য উত্তরটা এখানে কিন্তু ভুল হবে। জোলভারাইন গঠন করেন অর্থনীতিবিদ অ্যাডাম স্মিথ, কিন্তু উত্তরটা কি হবে? কি জোলভারাইন গঠন করেছিলেন এই মেজর অর্থনীতিবিদ মেজর, কিন্তু সেখানে অ্যাডাম স্মিথ যেহেতু আছে সেই জন্য উত্তরটা কিন্তু ভুল। জাতিসংঘের সদস্যের মোট
ধারার সংখ্যা কত? 111টি। এখানে উত্তরটা ঠিক। জাতিসংঘের সদস্য সনদের মোট ধারার সংখ্যা হচ্ছে 111টি। লুই ফিলিপের আমলে জার্মানিতে রেলপথ স্থাপিত হয়েছিল। অর্থাৎ লুই ফিলিপের আমলে যদি লুই ফিলিপের দ্বারা তৈরি হয় তাহলে হবে কেবলমাত্র ফ্রান্সে, কিন্তু জার্মানিতে নয়। সেই জন্য জার্মানিতে রেলপথ লুই ফিলিপের দ্বারা হয়নি, সেই জন্য উত্তরটা এখানে ভুল হবে। প্রাশিয়ার রাজা বেনেদিতি এমস টেলিগ্রামটি বিসমার্ককে পাঠিয়েছিলেন। উত্তরটা প্রাশিয়ার রাজা বেনেদিতি এমস টেলিগ্রাম বিসমার্ককে পাঠিয়েছিলেন, এটা কেবলমাত্র ভুল। লিপজিগের যুদ্ধ, আমরা এখানে এলোমেলো আছে ক এবং খ স্তম্ভ রয়েছে। যে উত্তরটা আমাদের কাছে সহজ হবে এবং যেটা আমি জানি সেই উত্তরটা আমাকে প্রথমে রেডি করতে হবে। অর্থাৎ এখানে 5টে রয়েছে, এ সাইডে রয়েছে 5টা, অর্থাৎ তার সঙ্গে মেলাতে হবে কার সঙ্গে কোন উত্তরটা সঠিক হবে। যেমন আমরা বলি যে লিপজিগের যুদ্ধ, অর্থাৎ প্রথমে রয়েছে লিপজিগের যুদ্ধের অপর নাম কি? যে জাতিসংঘের যুদ্ধ। অর্থাৎ 13টি জাতি এই যুদ্ধে যোগদান করেছিল, সেই জন্য এই যুদ্ধকে লিপজিগের যুদ্ধ বা জাতিসংঘের যুদ্ধ বলা হয়। সেই জন্য এই সালটা কার সঙ্গে যুক্ত হবে? কেবলমাত্র 1813 খ্রিস্টাব্দে জাতিসংঘের যুদ্ধ তৈরি হয়েছিল। পোল জার্মান অনাক্রমণ চুক্তি, অর্থাৎ এখানে সাল চাইছে, সেই জন্য অনাক্রমণ চুক্তি যেটা পড়ে রয়েছে 1934 খ্রিস্টাব্দে অনাক্রমণ চুক্তি স্বাক্ষরিত হয়। নাৎসিবাদ অর্থাৎ হিটলার, যার উক্তি ছিল যে সমগ্র পৃথিবী আমার পকেটের মধ্যে থাকবে, সেই হিটলারের নাৎসি দল তিনি গঠন করেছিলেন। বা সেই নাৎসিবাদের বাইবেলকে বলা হয় মেই ক্যাম্পাস, যেটা বাংলায় বলা হয় আমার সংগ্রাম। এরপরে রয়েছে জন হে। জন হে আমরা জানি মুক্তদার নীতি ঘোষণা করেন কে? জন হে মুক্তদার নীতি ঘোষণা করেন। এবারে কি পড়ে রয়েছে? এপ্রিল 33 রয়েছে, এখানে রয়েছে লেনিন। অর্থাৎ এপ্রিল 33টা কেবলমাত্র যুক্ত রইবে লেনিনের সঙ্গে, এপ্রিল 33। পরের বিভাগ ডি, নিম্নলিখিত বিবৃতিগুলির মধ্যে সঠিক ব্যাখ্যা নির্বাচন করো। তাহলে সেই সঠিক ব্যাখ্যার মধ্যে কি বলেছে? আমরা জানি পরীক্ষা সবসময় ব্যাখ্যা বিবৃতি পড়ে ক্লাস 9-এর। বিবৃতি রয়েছে, বিবৃতি মানেই হচ্ছে প্রশ্ন থাকবে আর ব্যাখ্যাতে তোমার উত্তর রয়েছে। যে উত্তরটা সঠিক হবে সেই উত্তরটা তোমাকে পরীক্ষার খাতায় লিখতে হয়। আবার অনেকে কি করে ব্যাখ্যা 1 বা ব্যাখ্যা 2, ব্যাখ্যা 3 এইভাবে লিখে আসে, সেটাও কোনো ভুল নয়, সেটাও কিন্তু ঠিক। যেমন রয়েছে জার্মানিতে জোলফারেন প্রতিষ্ঠিত হয়েছিল। ব্যাখ্যা 1-এ কি বলেছে? জার্মান রাজ্যগুলির মধ্যে নামমাত্র বা বিনা শুল্কে বাণিজ্য করার উদ্দেশ্য, যে কারণে জার্মানিতে শুল্ক সংঘ প্রতিষ্ঠিত হয়েছিল। কিন্তু দ্বিতীয় কি বলেছে? জার্মানির ঐক্য আন্দোলন পরিচালনার জন্য। তৃতীয় বলেছে যে অস্ট্রিয়াকে জার্মানি থেকে বিতাড়িত করার উদ্দেশ্যে। অর্থাৎ এখানে আমরা সঠিক উত্তরটা নেব তার উদ্দেশ্যটাকে, অর্থাৎ জার্মানি রাজ্যগুলির মধ্যে নামমাত্র বা বিনা শুল্কে বাণিজ্য করার উদ্দেশ্যে। সেই জন্য ব্যাখ্যা 1-এ আমরা অ্যান্সার সঠিক করব। এবার হচ্ছে দ্বিতীয় বিবৃতি, 1807 খ্রিস্টাব্দের মধ্যে থেকে নেপোলিয়ন বিভিন্ন যুদ্ধে পরাজিত হতে থাকে। ব্যাখ্যা, নেপোলিয়ন সামরিক ক্ষমতা দুর্বল ছিল। ব্যাখ্যা দিয়ে বলেছে নেপোলিয়ন একই সঙ্গে একাধিক যুদ্ধে জড়িয়ে পড়েছিল। তৃতীয় ছিল নেপোলিয়ন রাজনৈতিক দূরদর্শিতার অভাব ছিল। এখানে আমরা যদি সঠিক উত্তরটা দেখি, উত্তরটা কিন্তু বি কারেক্ট উত্তর হবে। কেন? নেপোলিয়ন একই সঙ্গে একাধিক যুদ্ধে তিনি জড়িয়ে পড়েছিলেন। কোনো যুদ্ধ সঠিক না করে তিনি অপর দিকে রাজ্য আক্রমণের দিকে তিনি এগিয়ে গিয়েছিলেন, অর্থাৎ শেষ পর্যন্ত তিনি ইংল্যান্ডের কাছে পরাজিত হয়। সেই জন্য নেপোলিয়নে একাধিক যুদ্ধের সঙ্গে জড়িয়ে পড়া তার সবচেয়ে বড় ভুল ছিল। সেই জন্য কারের উত্তর হবে নেপোলিয়ন একই সঙ্গে একাধিক যুদ্ধে জড়িয়ে পড়েছিলেন। বিবৃতি 3-এর বিবৃতি কি বলেছে? শিল্প বিপ্লব সর্বপ্রথম ইংল্যান্ডে সংগঠিত হয়। অর্থাৎ আমরা সবাই জানি
ইংল্যান্ডে প্রথম শিল্প বিপ্লব সংগঠিত। তারপরে ধীরে ধীরে দিকে রাশিয়া, ফ্রান্স, এদিকে অস্ট্রিয়া বিভিন্ন প্রান্তরে ছড়িয়ে পড়েছিল। কিন্তু এই ইংল্যান্ডে প্রথম শিল্প সংগঠিত হওয়ার কারণটা তাহলে কি, যে ফ্রান্স, জার্মানি ইংল্যান্ডকে সাহায্য করেছিল, এটা কোনো মতে হবে না, কারণ এদের সবসময় দেরিতে হয়েছিল যেহেতু। দ্বিতীয় হচ্ছে যে ইংল্যান্ড রাজনৈতিক শান্তি বজায় ছিল। তৃতীয় কি, ইংল্যান্ডের শিল্পের প্রয়োজনীয় সমস্ত উপকরণ ছিল। অর্থাৎ আমরা এদিক থেকে যদি দেখি যে ইংল্যান্ডে বিটা উত্তর হবে, কেন ইংল্যান্ডের রাজনৈতিক শান্তি বজায় ছিল। অর্থাৎ ইংল্যান্ডে কোনো যুদ্ধ সংগঠিত তখন ছিল না শিল্প বিপ্লবের সময়। রাজনৈতিক পরিস্থিতির শান্তি শৃঙ্খলা থাকার জন্য তারা ভারতের সঙ্গে এটা কী করেছিল, যে তুলো আমদানি করতে পেরেছিল। এবার হচ্ছে বিবৃতি। পরের বিবৃতিটা আমরা দেখব, 4 বিবৃতি। লেনিন রাশিয়ায় নতুন অর্থনৈতিক নীতি ঘোষণা করেন। আমরা জানি এনইপি, নিউ ইকোনমিক্স পলিসি, সেই লেনিনের দ্বারা তৈরি হয়েছিল রাশিয়াতে। কি কারণ ছিল? ব্যাখ্যাতে বলেছি লেনিন দেশকে অর্থনৈতিক বিপর্যয় থেকে বাঁচাতে চেয়েছিলেন। 2 নম্বর বলেছে লেনিন শ্রমিকদের বেশি সুবিধা দিতে চেয়েছিল। 3 নম্বর বলেছে লেনিন নিজের ইচ্ছামতো দেশে নতুন অর্থ ব্যবস্থা গড়ে তুলতে চেয়েছিলেন। অর্থাৎ তিনি যদি জনদরদি, সেই জন্য লেনিনের লক্ষ্য ছিল নতুন অর্থনৈতিক নীতির প্রয়াস ঘটাতে হবে এবং বিশ্বের শান্তি শৃঙ্খলাকে বজায় রাখতে হবে। তার জন্য অর্থনৈতিক উন্নয়নের জন্য, যেহেতু বিশ্বব্যাপী অর্থনৈতিক মহামন্দা দেখা দিয়েছিল, তারপরেই তিনি এনইপি গঠন করেছেন। ফলে লেনিন দেশকে অর্থনৈতিক বিপর্যয় থেকে বাঁচাতে চেয়েছিলেন বলে তিনি নিউ ইকোনমিক্স পলিসি গঠন করেছিলেন। সেজন্য ব্যাখ্যা 1 এখানে উত্তর হবে। এবার হচ্ছে শেষ বিবৃতি, 5ম বিবৃতি। স্পেনের গৃহযুদ্ধ ক্ষুদ্র বিশ্বযুদ্ধ নামে পরিচিত। একদম সঠিক উত্তর এটা। কিন্তু এখানের উত্তরটা আমরা কী দেব, যে স্পেন বিভিন্ন জাতির মানুষ বসবাস ছিল। 2 নম্বরে বলেছে স্পেনকে কেন্দ্র করে দ্বিতীয় বিশ্বযুদ্ধের সূচনা হয়েছিল। তৃতীয় বলেছে কি, ইউরোপের বিভিন্ন শক্তিশালী দেশ প্রত্যক্ষ পরোক্ষভাবে এই যুদ্ধে জড়িয়ে পড়েছিল। অর্থাৎ এখানে কেবলমাত্র তৃতীয় উত্তরটা আমাদের কাছে সঠিক হবে। কেন? ইউরোপের প্রতিটি দেশ চেয়েছিল যে স্পেনের গৃহযুদ্ধ যদি সংগঠিত হয় তাহলে দ্বিতীয় বিশ্বযুদ্ধের মহড়া তৈরি হতে পারে। সেই জন্য প্রতিটি দেশ প্রত্যক্ষ পরোক্ষভাবে এই যুদ্ধে জড়িয়ে পড়েছিল।